আজকে একটা বিষয় আমি কথা বলতে চাই যে আমার ছোট ভাই মানে আমার মিসেসের আপন ছোট ভাই রুজেল খান সে ইউকেতে এসেছিল, লন্ডনে এসেছিল সান্ডারল্যান্ড ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসায়। পরবর্তীতে সে পিএসডব্লিউতে আছে। তো সে যখন ভিসা পেয়েছিল তার পরে তার এই গলার উপরের অংশে এই যে একটা ছোট গোটার মতো হয়েছিল। পরবর্তীতে সে ডক্টরের কাছে যায়। ডক্টর আমাদের সিলেটেরই ইম্পেরিয়াল হসপিটালে তাকে ওটি করে, এবং ওটি পরবর্তীতে ডক্টর বলেছিল সেখানে এই যে ওয়ান কাইন্ড অফ টিউবারকুলোসিস, তো এটা অপারেশন করতে হবে। তো অপারেশন করা হয়। অপারেশন করার পরে তার কোনোভাবে নার্ভ ইনজুরি হয়ে বা ডক্টর কীভাবে কী করেছে ডক্টর নিজেই বলতে পারবে। তো তার এই ভোকাল কোডের মধ্যে ইনজুরি হয়ে গেছে, আরও নানানভাবে সে এফেক্টেড হয়ে যায়, তার গলার সাউন্ডটা একদম নষ্ট হয়ে যায়। তার মূল যে ভয়েসটা ছিল, আওয়াজ ছিল, তা একবারে নষ্ট হয়ে এই সে আর কথাই বলতে পারে না। পরবর্তীতে বছর খানিক লন্ডনে আসার পর লন্ডন এনএইচএসে অনেক ডক্টররা তাকে অনেক ইনভেস্টিগেশন করে, অনেক ধরনের থেরাপি আরও ইত্যাদি ইত্যাদি করার পর প্রায় 3 বছর হয়ে গেল তার আওয়াজটা ঠিক হয়নি। গলাটা সবসময় ভাঙা থাকে, আওয়াজটা একদম আমাদের গলা ভাঙার পর শীতকালে যেরকম আওয়াজ থাকে, আমরা কথা বলতে পারি না প্রথম 1 থেকে 2 দিন, সেই রকম তার অবস্থা। নাম এবং এই অ্যাড্রেস রুজাল নিজেই বলবে, আমি পরবর্তীতে একটা ভিডিওতে নিয়ে আসবো। তো আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে বা বাংলাদেশের মধ্যে এরকম এই যে ডাক্তাররা আছেন, শুধু ভাব নিলে তো হবে না, সেখানে থিওরিক্যাল বিদ্যার সাথে প্র্যাকটিক্যাল থাকতে হবে। যদি এখন এই যে মেকআপ করে শুধু ডক্টর হয়ে গেলেন, একটা সার্টিফিকেট নিলেন, কয়েক কিছু থিওরি জানলেন, কয়েকদিন প্র্যাকটিক্যাল মাঠে থাকলেন, তারপরে নিজে বড় স্যার হয়ে গেলেন, দাবি করলেন, কিন্তু বাস্তবে মানুষের এই যে ক্ষতি করেন, শুধু একজন রুজেল নয়, এরকম হাজার হাজার রুজেল আমরা প্রতিনিয়ত হাসপাতালের যে যে প্রতিনিয়ত দেখা যায় ডাক্তারের ভুল চিকিৎসা, ডাক্তারের এই ভুল ভ্রান্তির কারণে হতে পারে, কাজ করলে কাজে ভুল হতে পারে, মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু এর মানে এই নয় যে ছোটো মাইনর জিনিসটাকে আপনি মেজর করে ফেললেন, মানুষকে ভালোর পরিবর্তে ভালো না করে আরও তাকে একদম নষ্ট করে ফেললেন। তো আজকে সেই রুজেল দীর্ঘ প্রায় 3 বছর পরে আজকে তার ওটি হলো। এই এনএইচএসে তাও ওটিতে নিয়ে যায় এনেস্থেশিয়া করে। তার পরবর্তীতে ছোট একটা মাইনর জিনিস থেকে, একদম ছোট থেকে শুধু ভাব নিলেন আর ডিগ্রি নিয়ে মারামারি করলেন, কাজের কাজ কিছুই করতে পারেন না। ছোট একটা পেশেন্ট গেলে ইনভেস্টিগেশনের উপর ইনভেস্টিগেশন করেন, নিজের পছন্দ মতো ডায়াগনস্টিকে পাঠানো, নিজের পছন্দ মতো কোম্পানির মেডিসিন লেখা, এই যে একটা অবস্থা, আসলে যদি উন্নত বিশ্বে ফার্স্ট ওয়ার্ল্ডে না আসতাম, যদি লন্ডনে না আসতাম, তাহলে বুঝতে পারতাম না আমাদের দেশের এই যে অবস্থা। এখানে যে বা যারা আছে তাদের ইন্স্যুরেন্স ফি তো আগে নিয়ে নেয় তারা, তারপরেও যদি প্রয়োজন হয় গভর্নমেন্ট এগুলা এই ব্যবহারগুলা বহন করে। এবং যে ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, একবারে একবারে একজন সুইপার থেকে আরম্ভ করে একজন ডিরেক্টর পর্যন্ত প্রত্যেকের যে ব্যবহার, আচার আচরণ, রেসপন্সিবিলিটিস, এগুলা বলে দেয় সত্যি যে এটা ফার্স্ট ওয়ার্ল্ড বা এখানে ভালো কিছু। কিন্তু এই ফার্স্ট ওয়ার্ল্ডে ভালো কিছুগুলোকে আমরা ফলো করে আমরা ভালো হতে পারি না। আমাদের আচার আচরণ, এখনও কথাবার্তা, ব্যবহার, এই যে টাকা ইনকাম, এগুলো সব রোহিঙ্গাদের মতো এখনও আমার কাছে মনে হয়। এ কারণে রোহিঙ্গার কথাটা বললাম, কারণ আমি রোহিঙ্গাদেরকে আমি চিনি, আমি তাদেরকে জানি, এবং তাদেরকে নিয়ে আমি লেখালেখিও করেছি। এবং যখন সময় ছিল ওই সময়ে, তো আমি রোহিঙ্গাদের মতো আমাদের চিকিৎসকদেরকে, আমার কাছে মনে হচ্ছে রোহিঙ্গাদের মতো মেন্টালিটি প্রত্যেকের। আর না হলে যে কোনো একটা ছোট পেশেন্টকে পাওয়া মাত্রই তাকে কীভাবে সার্জারিতে ওটিতে নিতে হবে, কীভাবে এনেস্থেশিয়া করতে হবে, কীভাবে স্কোয়ার ইনসেপ্টার ভ্যাকসিন কোরিয়ন এরিস্টোফার্মার কাছ থেকে টাকা নিয়ে কীভাবে হেলথ কেয়ার, নোভার্টিস, সেন্ডোজ, রেডিয়েন্ট, এগুলোর কাছ থেকে কীভাবে টাকা নিয়ে
তাদের মেডিসিন লেখা, কীভাবে কমিশন খেয়ে ডায়াগনস্টিকতে পেশেন্ট রেফার করা, কীভাবে একটা ওটিতে তুলতে পারলেই মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট। আরে ভাই, কেউ টাকা পয়সা নিয়ে কেউ কবরে যাবে না। আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, রুজেলকে সাথে নিয়ে ভিডিও করব। কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, আর এই ডাক্তার নামের জালিমদের থেকে বাঁচতে হবে। আসলে কেন জালিম বললাম, আসলে জালিম। আমি নিজেও একজন চিকিৎসক, আমার আরও অনেক টিচাররাও আছেন, ভাই বন্ধুরাও আছেন। আমি যদি না আসতাম তাহলে আমার মন মানসিকতা এই জালিমদের মধ্যে থাকতো। এখানে আমাদের দেশের মানুষরা আসলে জালিম, যে যে দায়িত্বে আছে সেই সেখান থেকে জালিমের রুল সে পালন করে। যে যেখানেই আছে, সে ছোটো হোক, বড় হোক, মাঝারি হোক, তার মধ্যে তার মানবিকতা মুখে বলে, অন্তরে মানবিকতা নাই। রুলস, রেগুলেশন, কনস্টিটিউশন মানে সংবিধান, সব কিছু আমরা মুখে বলি, কিন্তু কাজের সময় আপনি যতই আইন করেন না কেন, যাই কিছু করেন না কেন, যদি জনগণের, যদি আপনার আমার সে আইনের প্রতি শ্রদ্ধা না থাকে, আইনের প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে এই আইনটা বেকার। শুধু ডিসপ্লে, শুধু এই যে দোকানে গেলে যেভাবে দেখতে পারি আমরা বিভিন্ন পণ্য সাজিয়ে রাখা হয়, সেইভাবে এই আইনগুলা, সেই রুলসগুলো এইভাবে সাজানো গোছানো থাকবে, মানুষ দেখবে, বলবে, শুনবে, কিন্তু করবে না। এটা ইমপ্লিমেন্ট, সেটা বাস্তবায়ন হবে না। সেজন্য মানুষকে, জনগণকে সচেতন। আর আমার মনে হচ্ছে একথা বলে আমাদের দেশের জনগণও কোনোদিন ঠিক হবে না। 1201 সাল থেকে বা 1205 সাল থেকে শুরু করে আজকে 2026 সাল পর্যন্ত যদি আপনি ইতিহাস ঘাটাঘাটি করেন, দেখবেন, জিওগ্রাফি যদি দেখেন, আমি যতটুকু পেয়েছি, আমি যতটুকু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন গবেষক হিসাবে আছি। তো আমি যতটুকু বুঝি, দেশে যখন ছিলাম, যখন বিসিএসের জন্য স্টাডি করেছি, তখন দেখেছি যে জিওগ্রাফিও তো আমাকে পড়তে হয়েছে, আমাকে ইতিহাস তো অবশ্যই জানতে হয়েছে, পৌরনীতি, অর্থনীতি সব কিছু আমাকে পড়া লাগছে। কারণ বিসিএসে তো সব কিছু পড়তে হবে, বিসিএসের সিলেবাসের মধ্যে সব আছে। আমি যতটুকু স্টাডি করে পেয়েছি। আপনি যদি বেশি আরও আগে গেলাম না, এখতারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে যদি আজকে পর্যন্ত বর্তমান সরকার পর্যন্ত যদি আপনি ঘাটাঘাটি করেন, মোটামুটি মেজরিটি এই কি বলে এটাকে, বিপ্লবের সময়গুলো বা আরও অন্যান্য সময়গুলো আপনি যদি ঘাটাঘাটি করে দেখবেন, এই যে বাংলাদেশ নামক এই যে জিওগ্রাফি, এই যে ভৌগোলিক যে মানুষরা আছেন, এরা সব সময় আন্দোলন প্রিয় মানুষ, শুধু আন্দোলনে থাকবে, একটার পরে একটা আন্দোলন আসবে, একটার পরে একটা আন্দোলন আসবে, সবার মুখে শুধু সুন্দর কথা থাকবে, সবার মুখে শুধু সুন্দর বলি থাকবে, তো বাস্তবে যা বলবে উল্টাটা করবে। না করবে সরকার, না করবে জনগণ। যেভাবে সরকার ওইভাবে জনগণ। জাতি যে এরকম, তার ইমাম সেরকম, এটা আমার কথা না, আল্লাহর নবীর হাদিস। সুতরাং বাংলাদেশের জনগণ যেভাবে, তার সরকার এইভাবে, তার ডাক্তার এভাবে, মসজিদের ইমাম বলেন সেইভাবে, তার প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে। আর বলে কি লাভ হবে, এই যে ডাক্তার এই কাজটা করলেন, সে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সে বিসিএস প্রার্থী ছিল, সে লন্ডনে আসার আগে তার একসাথে 4-5টা গভর্নমেন্ট সার্ভিসে জব হয়েছে, সে কিন্তু করেনি, চলে আসছে এখানে। এরকম হাজার হাজার ছেলে মেয়ে আছে বাংলাদেশে, যারা বাংলাদেশে ভালো অবস্থান বা তার কেরিয়ার উজ্জ্বল, তারপরেও দেশের মধ্যে থাকে না, বিদেশে চলে আসে। কেন চলে আসে? এই সমস্ত মানুষের কারণে, এই সমস্ত জালেমদের কারণে। জাহিল এই কারণে বললাম, কারণ এদের প্রত্যেকের একাডেমিক ডিগ্রি আছে, দেখানোর মতো সার্টিফিকেট আছে, দেখার মতো চেহারা ছবি আছে, কিন্তু এরা জাহিল, এদের নাই কোনো প্রকৃত কোনো জ্ঞান নাই। কিছু হয়তো কাগজ কলমে এরা মানুষ হিসাবে স্বীকৃতি পাবে, জ্ঞানী হিসাবে স্বীকৃতি পাবে, প্রকৃতপক্ষে এরা, আমি এদেরকে শিক্ষিত মনে করি না, এরা জাহিল। এরা আবু জেহেলের আপন খালাতো ভাই এরা। কেন? কারণ আবু জেহেলও বিশাল জ্ঞানী ছিল, তার নাম আবুল হেকাম ছিল। পরবর্তীতে তার এই জ্ঞানগুলো
সে ইউটিলাইজ না করার কারণে, সে প্রকৃতভাবে ব্যবহার করতে না পারার কারণে তার নাম হয়ে গেছে আবু জাহেল। সুতরাং আপনাদেরকেও, এই চিকিৎসকদেরকেও আমি বলি, আপনারা শুধু পার্থিব জীবনের দিকে লক্ষ্য করলে আপনারা পার্থিব জগতে হয়তো মানুষ হিসাবে আপনাদেরকে দেখা যাবে, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা মানুষ হতে পারবেন না। আমিও মানুষ হতে পারব, আমার মাঝেও যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তো শুধু প্রাণ থাকলেই প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। শুধু এই সমস্ত জিনিস দিয়ে চেম্বার করে আর চাকচিক্যময় জীবন পরিচালনা করলে মানুষ, আপনি আপনার কাছে আপনার মধ্যে আপনি মানুষ হতে পারবেন, আপনার মতে আপনি শিক্ষিত হিসাবে বিবেচিত হবেন, কিন্তু সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, অন্য জ্ঞানের মানুষের কাছে আপনি মানুষ নয়, আপনি জাহিল হবেন, আপনি জালিম হবেন, জাহিল এবং জালিম হিসাবে আপনি আখ্যা পাবেন। সুতরাং আমাদের উচিত, আমার উচিত, আপনার উচিত, আমরা যাতে অজ্ঞতার ভেতরে না থাকি, আমরা যেন জালিম না হই, আমরা যেন জাহিল না হই। যার প্রয়োজন যতটুকু, যদি প্রয়োজন হয় তার প্যারাসিটামল, তাহলে প্যারাসিটামলই দিব। আর যদি বেশি টাকা পয়সার প্রয়োজন হয়, এতই যদি লোভ লালস হয়ে থাকে, তাহলে দেশে থাকার কি দরকার? বিদেশে চলে আসেন, বিদেশে উন্নত জীবনযাপন করেন, আগে ভালো মানুষ হন। সবার আগে ভালো মানুষ হতে হবে, সবার আগে বুঝতে হবে মনুষ্যত্ব কি। মানুষকে যদি মানুষ না ভেবে গরু, ছাগল, কুত্তা, বিলাই যদি ভাবেন, তাহলে তো আপনি মানুষ হতে পারবেন না। আপনি মানুষ, আপনি যেভাবে ব্যথা পান, আপনি যেভাবে কষ্ট পান, আপনি যেভাবে কথা বলতে চান, আপনি যেভাবে জীবন পরিচালনা করতে চান, আরেকজন মানুষ সেম করতে চায়, কিন্তু আপনি, আমি, আপনার, আমার কারণে সে যদি তার স্বাভাবিক জীবন ব্যাহত হয়, দায়ভার কে নেবে? এই রেসপন্সিবিলিটি কে নেবে? পারবেন? সে যে এই যে রুজেল, যাকে কেন্দ্র করে আমি এতগুলো কথা বললাম, আপনি কি পারবেন? তা এই দীর্ঘ 3 থেকে 4 বছর সে কথা বলতে পারেনি। আপনি কি পারবেন? যে ডাক্তার আগে তার সার্জারিটা করেছিলেন, আপনি কি পারবেন তার এই কষ্টগুলো ফিরিয়ে দিতে? হয়তো বাংলাদেশ এ কারণে বেঁচে যাবেন, উন্নত বিশ্ব হলে আপনি বাঁচতেন না, আইনের ফাঁক ফোকর দিয়ে আপনি বাঁচার কোনো সিস্টেম থাকতো না, আমি জানি। তারপরেও আপনি লজ্জিত হবেন না, তারপরেও আপনার এগুলো গায়ে লাগবে না। ইউকেতে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডাতে দেখবেন মানুষ ছোট ছোট জামা কাপড় পরে, তারপরেও তাদের লজ্জা আছে। আর আমাদের দেশে দেখবেন সেই লম্বা তুব, সেই কোট প্যান্ট টাই পরেও চলবে, প্রকৃতপক্ষে সে একটা নির্লজ্জ, বেহায়া। এদের কোনো হায়া শরম নাই, এদের কোনো মানবিকতা নাই, যা আছে সব কিছু মুখে। জনগণও যেভাবে, সাধারণ মানুষ যেভাবে, সেইভাবে তার প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী, যে যে ডিপার্টমেন্টে আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট করাপ্টেড, প্রত্যেকটা মানুষ করাপ্টেড। আমি কোনোভাবে অনলি সিঙ্গেল পার্সন বা অনলি 1% মানুষকে আমার কাছে বিশ্বাস হয় না। একদম পচে গেছে, পুরো সমাজটা ক্যান্সার হয়ে গেছে আমার কাছে মনে হয়। আমি একজন শিক্ষক, প্রকৃত শিক্ষা দেয় না। আমি বিএড এমএড করিনি, এমএডের আগে চলে আসছি। বিএড করেছি, বিএড আমার কমপ্লিটেড, বিএড ডিগ্রি। বিএড করার পরে আমার কোনো প্রয়োজন ছিল না আমার বিএড করার, তারপরেও আমি করেছি। কীভাবে শিক্ষা একজন মানুষকে, অনেক মানুষ আছে জ্ঞানী, সে জানে কিন্তু আরেকজনকে জানাতে পারে না, আরেকজনের শেখাতে পারে না। সেই কারণে তার প্রয়োজন একটা স্কিল দরকার, একটা সফট স্কিল দরকার, যে মানুষকে কীভাবে শেখানো যায় সহজে, কীভাবে মানুষকে বোঝানো যায়। এই দৃষ্টিকোণ থেকে আমার বিএড ডিগ্রিটা করা। আমার বিএড ডিগ্রি করার পরে, সম্পূর্ণ হওয়ার পরে, যখন আমি পাস করলাম, তখন আমি বুঝতে পেরেছি, আমি এতটুকু বুঝতে পেরেছি যে কাউকে কিভাবে শিক্ষা দিতে হয়, সে কিভাবে আমার কাছ থেকে রিসিভ করবে ইজিলি, সহজ মেথডে।
তো কোনো চপেটাঘাত লাগবে না, কোনো বকাঝকা লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কিন্তু কোনো শিক্ষক, খুব কম শিক্ষক প্রপারলি শিক্ষা দিতে চায় না। কেন দিতে চায় না? তার অনেকগুলো কারণ আছে। ডাক্তার সে সঠিক চিকিৎসা দিতে চায় না, লেন্থি করে। কেন করে? তার মধ্যেও কিছু কারণ আছে। আসলে আমাদেরকে এগুলোর ভিতর থেকে বের হয়ে আসতে হবে। যদি বের হয়ে আসি তাহলে আপনার আমার জীবন সুন্দর হবে, আমাদের পরবর্তী জেনারেশনরাও সুন্দর একটা সমাজ ব্যবস্থা পাবে। আর যদি আপনি পরিবর্তন না হই, কোনো কিছু হবে না। সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক করবেন, এতে রুজেলের মতো কোনো ডাক্তারের ছুরির নিচে কারো গলা কাটা না যায়। সবাইকে ধন্যবাদ।